একদিন বিকেলে স্ত্রী আমার ছেলেকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার চোখের সামনে আমার সেই খুব চেনা অতিথিকে দেখতে পেলাম। সে অতীত যাকে আমি নিজেই ছেড়ে গেছি, সেই অতীত যে আমাকে ছেড়ে যাওয়ার জন্য সময় দুটো শব্দ করেনি। সেই দিন আমরা দুজনেই মেনে নিয়েছিলাম সব, কিন্তু আজ এতদিন পর তাকে দেখে আমার বুকে তোড়পাড় শুরু হয়ে গেছে। দেখলাম সে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করে ফুচকা খাচ্ছে, আর তার পাশে একটা যুবক দাঁড়িয়ে আছে একটা পুচকি মেয়েকে কোলে নিয়ে। তাই আমার আর বুঝতে বাকি রইল না যে যুবকটা ওর স্বামী এবং তার কোলে বাচ্চা মেয়েটি ওর মেয়ে। তারপর আমার হঠাৎ ভাবনায় বিচ্ছেদ হলো আমার স্ত্রীর ডাকে, আর সে এখন বায়না ধরলো ফুচকা খাবে, কিন্তু আমি তাকে বারণও করতে পারছি না। ওখানে গেলেই যে আমার অতীতের মুখোমুখি হতে হবে, যা আমি কখনোই চাইছি না। কিন্তু আমার স্ত্রীর গোবরা মুখও আমার দেখতে ভালো লাগে না, তাই আমি বাধ্য হয়ে ওকে সেখানে নিয়ে গেলাম। আমি তার পাশেই আমার ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছি। সে আমায় খেয়াল করলো না। আমি তার চোখাচোখি হতেই দেখলাম যে সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমি তা দেখেও চোখ নামিয়ে ফেললাম, কারণ পাশে আমার স্ত্রী ফুচকা খাচ্ছে। আর তাছাড়া আমার এখন কি করা উচিত তাও ভেবে পাচ্ছি না। তারপর আমাকে চুপ হয়ে থাকতে দেখে সে নিজেই আমাকে বলল, কেমন আছো? আমি ওর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। ভাবছি আমার সাথে কথা বলতে ওর স্বামীর কি নজর পড়ছে না, কিন্তু আমিও তখন কি করব তাও ভেবে পাচ্ছি না। তাই আমিও তাকে ভদ্রতার খাতিরে জবাব দিলাম, ভালো। আর তুমি? আমিও ভালো। আর এটা তোমার স্ত্রী বুঝি? তাদের সাথে কুশল বিনিময় করলো। আমি মিহির মেয়েটাকে কোলে নিয়ে একটু আদর করলাম। তারপর মিহিকে উদ্দেশ্য করে বললাম, ওর নাম কি রেখেছো? প্রিয়সী। আমি নামটা শুনে চমকে উঠলাম। এই নাম যে আমার খুব প্রিয়। মিহি যে আমার প্রিয় নাম মনে রেখে ওর মেয়ের নাম রাখবে তা আমি সত্যিও কল্পনা করতে পারিনি। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। তারপর আমি ফ্রেশ হয়ে বিছানায় এসে গা এলিয়ে দিলাম আর ডুব দিলাম আমার সেই পুরনো অতীতে। আমি আবির। কলেজে আমাকে নিয়ে রোজ রোজ মাতামাতি হতো, কিন্তু এইসব নিয়ে আমার বিরক্ত লাগতো। কেন জানি না, কলেজের সব মেয়েরা আমাকে নিয়ে একটু বেশিই ভাবতো। কলেজে একটা দিনও নেই যে আমি লাভ স্টোরি পাইনি, কিন্তু এরা এটা কেন করতো তা আমি কিছুই বুঝতে পারি না। তাই আমি একদিন এগুলোর উপর বিরক্ত হয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু প্রিন্সিপাল আমার কথা শুনে হাসতে থাকলেন, যেন আমি কোনো এলিয়েন। তারপর থেকে আমি আর কিছু বলিনি প্রিন্সিপালকে। আর আমার মা ছাড়া এই শহরে কেউ ছিল না। মা ছিল আমার সব। মা স্বপ্ন দেখতেন আমি ডাক্তার হব, তাই আমি মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই মেডিকেলে ভর্তি হই। তারপর আমার 2 বছর শেষ। আমাদের কলেজের পাশের ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে আমি একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির পরনে ছিল সাদা শাড়ি, আঁচলের দিকটা একটু নীল, হাত ভর্তি সাদা চুড়ি, খোপায় বেলি ফুলের মালা লাগিয়েছে, তাই মেয়েটাকে দেখতে অনেক মায়াবী লাগছিল। আমিও সেদিন মুগ্ধ নয়নে শুধু তার দিকেই তাকিয়েছিলাম, কারণ মেয়েটির মাঝে অনেক মায়া জড়িয়েছিল। এরপর থেকে আমি প্রায় ওই মেয়েটিকে দেখতাম। মেয়েটি ছিল খুব চুপচাপ স্বভাবে। আমার একটাবারও তাকে না দেখলে চোখে ঘুম আসতো না, এমন একটা নেশায় পড়ে গিয়েছিলাম আমি। তারপরে একদিন হুট করেই আমি তাকে প্রপোজ করে বসি, কিন্তু সে কিছু না বলে সেদিন চলে গেল। আর তার ঠিক 1 সপ্তাহ পর সে এসে তার অনুমতির কথা আমাকে জানালো। তারপর থেকেই আমাদের সম্পর্ক শুরু। মিহি আর আমার গল্প টানা 3 বছর চলছিল। আমি তার সম্পর্কে এবং সে আমার সম্পর্কেও অনেক কিছুই জানলো। তারপর আমরা একে অপরকে খুব সম্মান করতাম। তাই ওকে আমি সেদিন বলেছিলাম, আমাদের বিয়ের পর যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো প্রিয়সী। আর সেই দিনও ও বলেছিল যে যদি ছেলে হয় তাহলে তার নাম রাখবো আদি। কিন্তু এইসব আর কিছুই হলো না। আমার মা হুট করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলেছে আমার মায়ের ব্রেন ক্যান্সার হয়েছে, আর অনেক দেরি হয়ে গিয়েছে। এই পৃথিবীতে আমার মায়ের হাতে আর বেশি সময় নেই। সেই দিন আমি এই কথাটা শোনার পর অনেক ভেঙে পড়ি, কিন্তু মিহি আমাকে সেদিন অনেক বোঝানোর চেষ্টা করে।
যে আমাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না, শক্ত হয়ে দাঁড়াতে হবে। কিন্তু আমি তবুও সেদিন নিজেকে ধরে রাখতে পারলাম না। তাই আমি মিহির কাঁধে মাথা রেখে হু হু করে কেঁদে দিলাম। তারপর আমার মা যখন তার শেষ ইচ্ছের কথা জানালো, আমি তো তার কথা শুনে স্তব্ধ হয়ে রইলাম। কারণ আমার মায়ের শেষ ইচ্ছা ছিল আমি তার বোনের মেয়েকে যেন বিয়ে করি। আর সেই দিন মিহির সাথে আমার দেখা সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমার বুকে চিনচিন ব্যথা অনুভব করতে পারলাম। তারপর আমি সবটা মিহিকে জানাই, কিন্তু সে আমার কথা শুনে কিছু না বলে একটা মুচকি হাসি দেয়। আর আমি তার মুখে হাসি দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে, এবং সে আমাকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে বলেছিল, যা হওয়ার নয় সেটা নিয়ে আমরা আর এগোবো না। আমি না হয় তোমার সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, তাই তুমি আন্টির শেষ ইচ্ছেটাই পূরণ করো। আমার উপরে কি কোনো তোমার অভিযোগ নেই? আবির, আমার চেয়ে এখন তোমার মায়ের ইচ্ছেটা অনেক মূল্যবান, তাই আমি কিছু মনে করিনি। আর রাগের কথা তো দূরেই থাক। কিন্তু আমি সেদিন তার চোখে কান্নার ছাপ স্পষ্ট দেখতে পেয়েছিলাম। কিন্তু আমারও যে কিছু করার নেই, তাই আমার মায়ের কাছে চলে আসি। তারপর মায়ের ইচ্ছে অনুযায়ী বিয়ে করি তার বোনের মেয়েকে, এবং তার কয়েকদিন পরেই আমার মা মারা যায়। আজ আমার সব আপনজন আমাকে ছেড়ে চলে গেছে, শুধু আমি একাই পড়ে রইলাম। তারপর থেকে জীবনটাকে এলোমেলো করে দিলাম। রাত করে বাসায় ফেরা, সিগারেট খাওয়া সব করতাম। একদিন বারান্দায় সিগারেট খাচ্ছিলাম, দেখে আমার স্ত্রী আমাকে বারণ করলো আমি যাতে আর না সিগারেট খাই। কিন্তু আমি বিয়ের পর থেকেই আমার স্ত্রীর সাথে ঠিকভাবে কথা বলিনি। আমি সবসময় তাকে শুধু এড়িয়ে চলতাম। তার কথায় আমার খুব রাগ হয়, তাই তাকে সেদিন সজোরে একটা থাপ্পড় দিয়ে বলি, আমি সিগারেট খেলে তোর সমস্যা কি? যা এখান থেকে, আমার সব ব্যাপারে তুই নাক গলাতে আসবি না। আর সে শুধু কান্না ভেজা চোখে তাকিয়েছিল। তাছাড়া এটা প্রথম না, আমি ওর ওপরে এর আগেও অনেক অত্যাচার করেছি, কিন্তু ও কোনোদিনই এর প্রতিবাদ করেনি। তারপর একদিন রাতে ঘুমের মধ্যে মনে হলো কেউ কাঁপছে, তাই আমি পাশ ফিরে দেখলাম আমার স্ত্রী মৌ কাঁপছে। তারপর আমি তার কপালে হাত দিয়ে দেখলাম ওর খুব জ্বর উঠেছে, তাই আমি একটা কম্বল ওর গায়ে জড়িয়ে দিলাম। কিন্তু ও রীতিমতো কাঁপছে। আমি থাকতে না পেরে জলপট্টি দিতে লাগলাম ওর কপালে। আর ও সেদিন জ্বরের ঘরে আমায় বলেছিল, প্লিজ আপনি সিগারেট খাবেন না। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আপনার মায়ের কথা একবার ভাবুন। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আপনাকে এই অবস্থা থেকে খুব কষ্ট পেতেন। আপনি ডাক্তারি শুরু করুন। সেই দিন ওর কথাই নিজেকে অপরাধী মনে হলো। সত্যিই তো, আমি এইসব কি করছি? মিহি তো আমার অতীত, আর এখন আমি চাইলেও ওকে আমার জীবনে ফেরাতে পারবো না। মৌ আমার বর্তমান। মা নেই তো কি হয়েছে? সে তো দূর থেকেও এইসব দেখে কবর থেকেও শান্তি পাচ্ছে না। না, আমাকে আমার বর্তমানকে সময় দিতে হবে। ওর সাথে আমি আর অন্যায় করতে পারবো না। আজ থেকে ওকে ভালোবাসার চেষ্টা করব, আবার ডাক্তারিতে মন দেব। এরপর শুরু হলো আমার অন্য জীবন। এখন আমি মৌকে বেশি বেশি করে সময় দিতে লাগলাম। আর ও খুব সহজ একটা মেয়ে। ওকে যদি কেউ মিথ্যাও বলে থাকে তবুও সেটা সত্যি ভেবে থাকে, ধরতে পারে না। তারপর আমি একটু একটু করে মৌয়ের প্রতি দুর্বল হয়ে গেলাম। মিহির কথা ভুলে যেতে লাগলাম, আর মৌকে ভালোবেসে ফেললাম। তারপর থেকেই মৌ এইটা ওটা বায়না ধরত এনে দেওয়ার জন্য। আমিও তার মুখে হাসি ফোটানোর জন্য সব করতাম। অন্য তো কাউকে ভালোবেসে নিজের কাছে রাখতে তো পেরেছি। আর মেয়েটা যখন খুব কষ্ট পেয়ে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে কাঁদে, তখন আমার খুব শান্তি লাগতো। তারপর আমাদের 1 বছর পর একটা ছেলে হলো। আমি ওর নাম রাখলাম আদি। কিন্তু আমার পরক্ষণে মনে হলো এটা আমার আর মিহির প্রিয় নাম, তাই আমি নাম পাল্টে দিতে চেয়েছিলাম, কিন্তু মৌ তাতে বাধা দিল। ওর এই নামটা অনেক পছন্দ হয়েছে। মৌ মিহির ব্যাপারে সব জানতো, কারণ মিহির ব্যাপারে আমার ডায়েরিতে সব লেখা ছিল। আর ও যেদিন ওই ডায়েরি পড়তো সেই দিন মন খারাপ নিয়ে আমার কোলে বসে বলতো,
আপনি আমাকে ভালোবাসেন না, কারণ আপনি এখনো ওই মেয়েকেই ভালোবাসেন, তাই না? মৌ, সে আমার অতীত ছিল, আর তুমি বর্তমান। আমি আমার অতীতকে বিলীন করে দিয়েছি, তাই আমি এখন আমার বর্তমানকেই ভালোবাসি এবং তোমাকেই আমি অনেক ভালোবাসি। তারপর আমাদের আস্তে আস্তে এইভাবে 2 বছর কেটে গেল। আজ মৌ বায়না ধরল যে তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে, শুক্রবার অফ ডে, তবে এমার্জেন্সি থাকলে হাসপাতালে যেতে হবে। কিন্তু তবুও আমি ওদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম পার্কে। আর ঠিক তখনই মিহিকে আমি দেখতে পাই এবং তারপর মৌ এসে আমার পাশে বসে কাঁধে হাত রাখতেই আমি আমার অতীত থেকে বেরিয়ে এলাম। আচ্ছা, ওটা মিহি আপু ছিল, তাই না? তুমি কিভাবে জানলে? কেন আবার, আপনি যেভাবে ওর দিকে তাকিয়েছিলেন তাতেই আমি বুঝে গেছি। আমি মোটেও অমনভাবে তাকাইনি। আমি তাকাতে দিতাম নাকি? একদম খুন করে ফেলতাম। আর তাছাড়া আপনি আমার দিকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকাবেন কেন? কেন? কারণ আমি আপনার বউ, আর আপনি শুধু আমার দিকে তাকাবেন। জো হুকুম মহারানী। এরপর মৌ দুম করে আমার গালে একটা চুম দিয়ে দৌড়ে চলে গেল। আমিও বোকা হয়ে তাকিয়ে রইলাম ওর যাওয়ার দিকে। সত্যি মেয়েটা অনেক সরল। আমি যে ওর সহজ সরল মনটাকে আমার ভালোবাসার চাদরে মরতে পেরেছি, এটাই বা কম কিসে। তাছাড়া সারা জীবন এইভাবে ওকে আর আমার আদিকে নিয়ে থাকতে চাই, যেমনটা মিহি তার বর আর মেয়েকে নিয়ে থাকছে। ওদের সংসারটাও সুখের হোক। আর আজ ত্যাগের বিনিময়ে আমরা দুজনেই পেয়েছি আমাদের উপযুক্ত জীবন সঙ্গীকে, যারা আমাদের অতীত যেন অবহেলা করেন, বরং তারা আরও আমাদের ভালোবেসে কাছে টেনে নিয়েছে। আর এইভাবেই ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসার মানুষ।